আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর ওপর আবার বড় ধরনের হামলা চালিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ বা পিআইজির সামরিক শাখা আল কুদস ব্রিগেডস সোমবার জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলের একটি পদাতিক ইউনিটের বিরুদ্ধে শীর্ষ স্তরের অভিযান পরিচালনা করেছেন তারা। এতে কয়েকজন ইসরায়েলি সেনা নিহত এবং আহত হয়েছেন। কুদসের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি সেনাদের আশ্রয় নেওয়া একটি ভবনে বুবি ফাঁদ পেতে রেখেছিলেন তারা। ভবনের ভেতরে অ্যান্টি পার্সোনেল এবং অ্যান্টি ফর্টিফিকেশন এক্সপ্লোজিভ পেতে রাখা হয়। সেনারা ভবনে ঢুকলে এসব ডিভাইসের বিস্ফোরণ ঘটান কুদসের যোদ্ধারা। এরপর ঘটনাস্থলে সেনা সংখ্যা বাড়ানো হলে ফিলিস্তিনি যোদ্ধারা মেশিনগান ও আরপিজি দিয়ে তাদের সঙ্গে মুখোমুখি যুদ্ধে লিপ্ত হন। লড়াইয়ে হতাহত দখলদার সেনাদের উদ্ধার করতে ব্যাপক গুলিবর্ষণ ও ধোঁয়ার বড় আস্তরণ তৈরি করে কয়েকটি হেলিকপ্টার আনে ইসরায়েলি বাহিনী। সেনাদের লাশ এবং আহতদের নিয়ে যায় এসব হেলিকপ্টার। এদিন খান ইউনিসের পূর্বে আব্বাসান আল কাবিরায় কুদসের আলাদা অভিযানে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যারেল শেপড এক্সপ্লোজিভ ডিভাইস দিয়ে ইসরায়েলের একটি D9 সামরিক বুলডোজারও ধ্বংস করা হয়। তাছাড়া হামাসের আল কাসাম ব্রিগেডসের সঙ্গে এক যৌথ অভিযানে একই এলাকায় তাকিব বোমা দিয়ে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেন আল কুদসের যোদ্ধারা। এদিকে ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সামরিক শাখা ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেস আবাসান আল জাদিদা শহরে ইসরায়েলের একটি এপিসি ধ্বংস করার কথা জানিয়েছে। আল মায়াদিনের খবরে বলা হয়, সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বেশ কিছু জটিল হামলা পরিচালনা করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা, যা আগের তুলনায় তীব্র ছিল। এর ফলে ইসরায়েলি বাহিনী আগের চেয়ে অনেক বেশি প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে। ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে, মার্চে নতুন করে আগ্রাসন শুরু হবার পর থেকে প্রতিরোধ যোদ্ধাদের হাতে অন্তত ৩০ সেনা নিহত হয়েছেন। গাজায় স্থল হামলা শুরুর পর থেকে নিহত হন মোট ৪৩৮ ইসরায়েলি সেনা। হামাস অবশ্য বলছে, ইসরায়েল স্বভাবসুলভ তথ্য গোপন করছে। নিহত সেনাদের আসল সংখ্যা এর চেয়ে অনেক বেশি। গাজা থেকে যখন ইসরায়েলি সেনাদের বিপর্যস্ত অবস্থার খবর আসছে, তখন ইরানের মেহের নিউজ জানিয়েছে, সম্প্রতি ইসরায়েলি হামলার জবাবে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দখলদার দেশটির কমপক্ষে ৩১,০০০ ভবন ও ৪,০০০ যানবাহন ধ্বংস বা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডেফা প্রেসের বরাতে সংবাদ মাধ্যমটি বলছে, এই পরিসংখ্যান প্রমাণ করে যে সংঘাতের সময়ে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিশাল ও অপূরণীয় ক্ষতি করেছে। ইসরায়েল গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে আক্রমণ শুরু করে এবং ১২ দিন ধরে তেহরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় বিমান ও ড্রোন হামলা চালায়। ইসরায়েলের সমর্থনে গত ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পারমাণবিক স্থাপনা নাতানজ, ফোর্দো ও ইস্ফাহানে বোমা হামলা চালায়। ইসরায়েলি হামলার পরপরই ইরানের সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা হামলা চালায়। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিস 3-র অংশ হিসেবে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ২২ দফায় প্রতিশোধমূলক অভিযান চালায়। যেসব অভিযানে প্রায় ৪৫০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যার ফলে ইসরায়েলি শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলের আইনসভা নেসেটের সদস্যরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি তার দুর্নীতির মামলার অবসান ঘটাতে গাজা যুদ্ধকে ব্যবহার করছেন। ডেমোক্রেটিক পার্টির নেসেট সদস্য নামা লেজেইমি টাইমস অফ ইসরায়েলের প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, নেতানিয়াহু ইসরায়েল এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎকে তার মামলার সঙ্গে যুক্ত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একাধিকবার নেতানিয়াহুকে দুর্নীতি মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। ডেমোক্রেটিক পার্টির নেসেট সদস্য গিলাদ কারিফ বলেন, ট্রাম্পের টুইটের পেছনে রয়েছে নেতানিয়াহু এবং তার দুর্নীতিগ্রস্ত চক্র। তিনি এর নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী আদালতের দণ্ড থেকে রক্ষা পেতে তিনি ও তার ঘনিষ্ঠ ব্যক্তিরা জাতীয় নিরাপত্তা ও বন্দীদের নিয়ে খেলছেন। ইসরায়েলের ইয়েশ আতিদ পার্টির নেসেট সদস্য কারিন এল হারার সতর্ক করে বলেন, নেতানিয়াহু ইসরায়েলি জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন, কারণ তিনি তার আইনি
বেআইনি ভাগ্যকে বন্দি মুক্তির সঙ্গে যুক্ত করে নিয়েছেন। রিলিজিয়াস জায়নিজম পার্টির আইন প্রণেতা এবং নেসেটের সংবিধান আইন ও বিচার কমিটির চেয়ারম্যান সিমচিয়া রথম্যান বলেন, নেতানিয়াহুর মামলার অবসান চেয়ে ট্রাম্পের আহ্বান একেবারেই অন্যায্য। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও বিশ্বাসঘাতকতার মতো অভিযোগে মামলা রয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে তাকে দীর্ঘ কারাদণ্ড ভোগ করতে হতে পারে। জেরুজালেম পোস্টের সম্পাদকীয়তে সোমবার বলা হয়, গাজা যুদ্ধ এবং ইরানে ইসরায়েলি হামলার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাজ্যে ইহুদি বিদ্বেষ শুধু ব্যক্তিগত স্তরেই সীমাবদ্ধ নেই, বরং তা সাংস্কৃতিক উৎসব, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনীতি এমনকি গণমাধ্যমেও ছড়িয়েছে। ব্রিটেনে বসবাসরত ইহুদি নাগরিকরা ভয়, উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। সম্পাদকীয়তে বলা হয়, একসময় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ছিল যুক্তরাজ্য, কিন্তু গত দশকে এই সম্পর্ক খারাপ হতে শুরু করে। সাম্প্রতিক ঘটনাবলী এই বিদ্বেষকে আরও তীব্র করেছে। ভয়ে অনেক ইহুদি নাগরিক যুক্তরাজ্য ছেড়ে ইসরায়েল বা অন্য কোনো নিরাপদ দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জেরুজালেম পোস্ট বলেছে, যুক্তরাজ্যের অন্যতম বড় সঙ্গীত ও সাংস্কৃতিক উৎসব গ্লাসটনবেরি ফেস্টিভ্যালে এই বছর সঙ্গীতের বদলে ইহুদিদের প্রতি ঘৃণার প্রকাশ বেশি দেখা গেছে। উৎসবের মঞ্চে প্রকাশ্যে ইসরায়েল এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে। ফেস্টিভ্যালে অংশ নেওয়া ব্রিটিশ র্যাপার বব ভাইলান তার পারফরমেন্সের সময় একাধিকবার স্লোগান দিয়েছেন, ডেথ টু দ্য আইডিএফ বা আইডিএফ নিপাত যাক। তার সঙ্গে হাজার হাজার দর্শক স্লোগানে কণ্ঠ মেলান। এর মধ্যে বিবিসির বিরুদ্ধে মামলা করে ব্রিটিশ ইহুদি আইনজীবীদের সংগঠন ইউকে লয়ার ফর ইসরায়েল বলেছে, বিবিসি এমন একটি অনুষ্ঠান সম্প্রচার করেছে যা জাতিগত বিদ্বেষকে উস্কে দেওয়ার মতো। কমিউনিটি সিকিউরিটি ট্রাস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাজ্যে ইহুদি বিদ্বেষমূলক ঘটনার সংখ্যা আকাশচুম্বী। 2024 সালে ব্রিটেনে যত ইহুদি বিদ্বেষমূলক হামলা হয়েছে, অতীতে কোনো বছরেই এত হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ধর্মীয় আদেশ বা ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি। এই ফতোয়ায় তিনি ট্রাম্প ও নেতানিয়াহুকে আল্লাহর শত্রু বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি বা শাসক ইসলামের নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বকে হুমকি দেন, তিনি যুদ্ধপিপাসু বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন। আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি এই ফতোয়ায় বিশ্বের সব মুসলমানদের প্রতি আহ্বান জানান যেন তারা ওই দুই নেতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন, কারণ তারা ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বকে হুমকি দিয়েছেন। ফতোয়ায় বলা হয়, এই শত্রুদের প্রতি মুসলিম বা কোনো ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা বা সমর্থন অবৈধ। সব মুসলমানদের উচিত এই শত্রুদের কথাবার্তা ও কাজের জন্য তাদের অনুতপ্ত করা। ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের বিজয়কে ইসলাম ও মানবতার বিজয় হিসেবে অভিহিত করে ইরানের সুন্নি সম্প্রদায়ের 1300 জনেরও বেশি আলেম, চিন্তাবিদ ও বুদ্ধিজীবী এক যুগান্তকারী বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা মুসলিম রাষ্ট্রপ্রধান, আলেম, চিন্তাবিদ ও যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ইরানের এই বিজয় মূলত সত্যের ওপর অসত্যের পরাজয়, কুফরের ওপর ইসলামের জয়। আজ সময় এসেছে ঈমান, ঐক্য ও প্রতিরোধের মাধ্যমে সম্মিলিতভাবে ইসরায়েল ও তার পৃষ্ঠপোষক পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। বিবৃতিতে বলা হয়, দুষ্ট ইহুদিবাদী শাসক গোষ্ঠী মুসলিম দেশগুলোর শরীরে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। এই রক্তপিপাসু শাসকরা কাফের মিত্রদের সাহায্য ও সমর্থনে জেরুজালেম এবং মুসলমানদের প্রথম কিবলা দখল করেছে। তারা একটি দিনও অসহায় ফিলিস্তিনি শিশু ও নারীদের হত্যা না করে কাটায়নি। গাজার সংগ্রামী তরুণদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়া পর্যন্ত তাদের নির্লজ্জ অপরাধ চলতে থাকে। বিবৃতিদাতারা বলেন, ফিলিস্তিনের হামাস নেতা ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনভার, লেবাননের হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ ও সৈয়দ হাসেম সাফিউদ্দিন আল আকসা ও মুসলিমদের পক্ষে লড়াই করে শাহাদাত বরণ করেছেন। বিবৃতিতে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের, বিশেষত যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতির সমালোচনা করে বলা হয়, তারা শুধু ফিলিস্তিন, লেবানন বা ইয়েমেন নয়, বরং এখন ইরানকে লক্ষ্যবস্তু করেছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি দিয়েছেন, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। বিবৃতির শেষাংশে বলা হয়, এখনই সময় ঐক্য, সিদ্ধান্ত ও পদক্ষেপের, কারণ পবিত্র কুরআনে বলা হয়েছে, তোমরা দুর্বল হও না, চিন্তিত হও না, যদি তোমরা ঈমানদার হও তবে তোমরাই শ্রেষ্ঠ ও বিজয়ী হবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন যাচ্ছেন বলে সোমবার রাতে হোয়াইট হাউসের এক কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে নিশ্চিত করেছেন। গাজা যুদ্ধের অবসান ও সেখানে প্রায় ২ বছর ধরে আটক থাকা ইসরায়েলিদের মুক্ত করতে ওয়াশিংটন যেই প্রচেষ্টা চালাচ্ছে, এই সফর তারই অংশ। আগামী ৭ জুলাইয়ের সফর হবে ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প পুনরায় দায়িত্ব গ্রহণের পর নেতানিয়াহু তৃতীয় ওয়াশিংটন সফর। নেতানিয়াহু ট্রাম্প বৈঠকে গাজা ও ইরান ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছেন আরেক মার্কিন কর্মকর্তা। তিনি বলেছেন, গাজা যুদ্ধের অবসান ও বাকি বন্দীদের মুক্ত করতে ট্রাম্প দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার বর্তমানে ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। সেখানে গাজায় ২০ মাস ধরে চলা যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের চাপের মুখে পড়েছেন তিনি। নেতানিয়াহু সোমবার রাতে গাজা যুদ্ধবিরতি আলোচনা নিয়ে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক করেন, তবে কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি বলে জানিয়েছে একটি সূত্র। ট্রাম্প সম্প্রতি এক সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধবিরতি ও বন্দী মুক্তির চুক্তি সম্পাদনের আশা প্রকাশ করেছেন। তবে ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চললেও দুই পক্ষের অবস্থান এখনও দূরত্বেই রয়ে গেছে। হামাস চূড়ান্ত যুদ্ধবিরতির দাবি জানালেও ইসরায়েল সীমিত যুদ্ধবিরতির পক্ষে, যাতে প্রয়োজনে আবারও অভিযান চালানো যায়। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব ও নেতানিয়াহু সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধ শেষ করার বিষয়ে তারা আগের চেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, গাজা সংঘাতের অবসান ট্রাম্পের অগ্রাধিকার। ইসরায়েল ও গাজা থেকে আসা ছবি দেখা সত্যি মর্মান্তিক। প্রেসিডেন্ট এর অবসান চান। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি না হওয়া পর্যন্ত গাজায় অভিযান চলবে। নেতানিয়াহুর জোটের কট্টর অংশীদাররাও যুদ্ধ অব্যাহত রাখার জন্য চাপ দিচ্ছেন। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সোমবার বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির চেয়ে বড় কোনো বিপদ ইসরায়েলের জন্য নেই। তিনি বলেছেন, আমি প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই, খুনিদের সঙ্গে আর কোনো আলোচনা নয়, গাজায় শত্রুকে ধ্বংস করতে এবং ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদী হুমকি দূর করতে তীব্র যুদ্ধ চালিয়ে যেতে হবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।